আমন্ত্রণ নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। দর্শক, বিশ্বব্যাপী নানা আয়োজন এবং কর্মসূচির মাঝে আমরা প্রত্যেকটি বছর এই বিশেষ দিনটিকে সেলিব্রেশন করে থাকি। তবে আমাদের দৈনন্দিন কর্মব্যস্ত জীবনে নানা কর্মযোগ্য, আমাদের নানা প্রতিযোগিতা এবং সেই সাথে সামাজিক কিংবা পারিবারিক নানা প্রেক্ষাপটকে সামনে দাঁড় করিয়ে আমরা মন কিংবা মানসিক স্বাস্থ্যের বিষয়ে বরাবরই উদাসীন। তবে আমাদের শারীরিক কোনো জটিলতা হলে সেই বিষয়টি নিয়ে আমরা যতখানি উদ্গ্রীব থাকি কিংবা তৎপর থাকি, মনের কোনো রোগ হলে সেই বিষয়টি নিয়ে একদমই অবহেলা করে থাকি। তবে আপনার মনের যত্ন নেওয়াটা কতখানি জরুরি। দর্শক, আজ আমরা কথা বলবো মানসিক স্বাস্থ্য নিয়ে এবং এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুইজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার আহসানুল হাবিব, যিনি সাবেক পরিচালক পাবনা মানসিক হাসপাতাল, এবং অধ্যাপক আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার জিনা টে লায়লা, যিনি সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, সাইকিয়াট্রিক বিভাগ। দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। স্যার, ম্যাম, দুজনকে এত চমৎকার একটি আয়োজনে আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। আমরা বিশ্বব্যাপী প্রত্যেকটি বছর এই দিবসটিকে কী কারণে সেলিব্রেশন করি এবং এবছরের প্রতিপাদ্য বিষয় কি শুরুতে জানবো। সবাইকে, দর্শকদেরকে আমি আমার শুভেচ্ছা এবং নিউজ 24-কে ধন্যবাদ আমাকে এখানে এই বিষয়ে কিছু বলার জন্য বা আজকের দিবস উপলক্ষে। আসলে মানসিক মেন্টাল হেলথ ডে যে আমরা পালন করি সারা ওয়ার্ল্ড ওয়াইড, এটা আসলে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সবাইকে অ্যাওয়ারনেস, সবাইকে সচেতন করার জন্য একটা প্রক্রিয়া। এবং প্রত্যেক বারই একটা নতুন নতুন বিষয় আনা হয় সামনে, যেগুলো সামনে জরুরি এবং মনে করা হয় এই বিষয়ের অ্যাওয়ারনেস বা সচেতনতা বাড়ানো দরকার। এবারে প্রতিপাদ্য হলো অ্যাক্সেস টু মেন্টাল হেলথ সার্ভিস ইন ইমার্জেন্সিস অ্যান্ড ক্রাইসিস। আসলে হিউম্যানিটেরিয়ান ইমার্জেন্সিসে যেমন কয়েকদিন আগে আমাদের এখানে মাইলস্টোন একটা ট্র্যাজেডি হলো, এই ধরনের ট্র্যাজেডি, তারপর মহামারী, তারপরে রোগ দুর্ভিক্ষ, তারপরে বন্যা এবং ওয়ার, এইসব ক্রাইসিসে যখন মানুষ শারীরিক রোগের ঝুঁকি যেমন থাকে, মানসিক রোগের ঝুঁকি আরও বেড়ে যায়, তখন তারা যাতে করে মেন্টাল হেলথ অ্যাক্সেসটা পায়, সার্ভিসটা পৌঁছে যায়, এই অ্যাওয়ারনেসটা বাড়ানোর জন্য এবারের প্রতিপাদ্য। এবং আমরা মনে করি যে এই বিষয়গুলো যত জনগণের সামনে আসবে তত সবাই সচেতন হবে এবং আমার মনে হয় যে এই বিষয়ে লোকজন আগ্রহ করে এই সার্ভিসটা আরও উন্নতি করার চেষ্টা করবে। একদমই। কিন্তু এই যে চমৎকার একটি প্রতিপাদ্য বিষয়, ম্যাম, আমরা কিন্তু খেয়াল করি যে আমাদের দেশের যা বর্তমান প্রেক্ষাপট, তাতে করে মানসিক কোনো স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা হলে আমাদের দেশের মানুষেরা খুব একটা নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চায় না বা সামনে আনতে চায় না, বা একটু নিজের মধ্যে নিজেকে গুটিয়ে ফেলে। বিষয়গুলো আসলে কতখানি সঠিক? এবং শুরুতে আপনার কাছে জানবো যে মানসিক স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি। ধন্যবাদ। আমার দর্শকদের শুভেচ্ছা জানিয়ে আমি আসলে মানসিক স্বাস্থ্য নিয়ে একটু বলতে চাই। আমরা আসলে শারীরিক স্বাস্থ্য নিয়ে যতটা সচেতন, আসলে মানসিক স্বাস্থ্য নিয়ে অতটা সচেতন নই। আমাদের অনেকেরই ধারণা আছে মানসিক স্বাস্থ্য আবার কি, কিন্তু আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে আমাদের স্বাস্থ্যকে সংজ্ঞায়িত করেছে, সেখানে কিন্তু মানে ওয়েলবিইং অফ সোশ্যাল, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিইংটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। সুতরাং নো হেলথ উইদাউট মেন্টাল হেলথ। আমরা আসলে শরীর ভালো না থাকলে মন ভালো থাকবে না, মন ভালো না থাকলে আমাদের শরীর ভালো থাকবে না। সুতরাং মানুষের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব অপরিসীম। আমরা যেরকম আমাদের শরীরে অনেক ধরনের অসুখ হয়, নানা ধরনের আমাদের দেখা যায় লক্ষণ দেখা দেয়, সেরকম আমাদের মনেরও কিন্তু রোগ আছে, মনেরও কিন্তু সুস্থতার প্রয়োজন আছে। মনের রোগ হলে নানা ধরনের লক্ষণ দেখা দিবে, নানা ধরনের উপসর্গ থাকবে, তাতে আমরা কর্মহীন হয়ে পড়তে পারি। এটা আমাদের ব্যক্তিগত, পারিবারিক এবং সমাজে অনেক প্রভাব পড়তে পারে। পাশাপাশি আমাদের রাষ্ট্রেরও একটা দেখবেন যে মানে একটা বোঝার মতো হয়ে যেতে পারে যদি মানসিক সমস্যা আমাদের বাড়তে থাকে। সেজন্য আমাদের মানসিক স্বাস্থ্যটা আসলে আমাদের শরীরের স্বাস্থ্যের মতোই, কিন্তু আমাদের ঠিক একইভাবে আমাদের মনেরও রোগ হতে পারে। মানসিক স্বাস্থ্যের পরিচর্যার দরকার আছে, যত্নের দরকার আছে এবং সুচিকিৎসার দরকার আছে।
একদমই তাই। এবং এই যে মানসিক স্বাস্থ্য বিভিন্ন ধরনের রয়েছে, আমরা আসলে কতগুলো ধরন সম্পর্কে জানি। আমরা যে কোনো কিছু হলে ধরেই নেই যে পাগলের ডাক্তারের কাছে যাচ্ছে এবং হয়তো বা ওই ব্যক্তিটি পাগল হয়ে গিয়েছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, কিন্তু স্যারের কাছে একটু জানতে চাই যে স্যার, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের মানসিক স্বাস্থ্যের অবস্থানটা এখন কি রকম? আমাদের দেশে একটা বড় সার্ভে হয়েছে। এই সার্ভের রেজাল্টটা আমার মানে অনেক অনেক বিশাল ব্যাপক। এভারেজ আমরা যদি ধরি সব টোটাল পপুলেশন, প্রায় 16% লোক গুরুতর এবং লঘুতর মানসিক রোগে ভোগে। টোটাল একটা জনসংখ্যার 16%, মানে এটা নাম্বার অনেক বেশি। আর যদি আমরা শিশু কিশোর বয়স ধরি তাহলে ওদের সংখ্যা প্রায় 13.8% শিশু কিশোর মানসিক রোগে ভোগে। এই সংখ্যাটা হিসাব করলে আমাদের দেশের তুলনায় এটা ব্যাপক, এবং এর ফলে এই যে বিপুল জনগোষ্ঠীর মধ্যে এই ধরনের লোক অসহায় হয়ে থাকে এবং এরা একটা সমাজ এবং দেশের এক ধরনের ইকোনমিক বার্ডেন হয়ে দাঁড়ায়, এবং ফ্যামিলির জন্য তো অবশ্যই। অতএব এই নাম্বারটা অনেক বেশি বড়। নিশ্চয়ই। এবং এই নাম্বারটা প্রতিনিয়ত বেড়ে চলছে কি কারণে? আমরা কি কোনো কারণ আইডেন্টিফাই করতে পেরেছি? প্র্যাকটিক্যালি একটা সিঙ্গেল কোনো কারণ নাই মানসিক রোগ বৃদ্ধির জন্য। অনেকগুলো, সবসময় বলা হয় মানসিক রোগের উৎপত্তি হলো বায়োসাইকোসোশ্যাল, মাল্টিফ্যাক্টোরিয়াল। বায়োলজিক্যাল ফ্যাক্টর আছে, তার সঙ্গে সাইকোলজিক্যাল ফ্যাক্টর আছে, সোশ্যাল ফ্যাক্টর, তিনটা যোগফল হয়ে মানসিক রোগ হয়ে দাঁড়ায়। এখন বায়োলজিক্যাল ফ্যাক্টর তো কিছু আছেই, কিন্তু এখন সাইকোলজিক্যাল এবং সোশ্যাল ফ্যাক্টরগুলো আরও বেশি পরিমাণ চাপ সৃষ্টি করছে। আমাদের দৈনন্দিন জীবনের আমাদের জীবনযাত্রা এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের কারণে এখন ইকোনমিক স্ট্রাগলও অনেক বেশি দাঁড়িয়েছে। এর কারণে মানসিক চাপ আরও বেড়েছে, এবং এটা হ্যান্ডেল করার মতো ওই ধরনের উপযোগী পরিবেশ হয়তো আমাদের এখানে নাই, বা অন্য ধরনের যে ধরনের শিক্ষা বা এই যাতে করে মানুষকে অ্যাওয়ারনেস করে তোলা যায়, এখনও ওই পরিমাণ হয়ে দাঁড়ায়নি বলে মানুষ অসহায়ত্ব বোধ করছে। মানসিক রোগের সংখ্যা বাড়ছে, আসলে বাড়ছে বললে ভুল হবে। আগে আইডেন্টিফাই কম হতো, এখন আইডেন্টিফাই হচ্ছে। অন্তত কিছুটা অ্যাওয়ারনেস বেড়েছে মানুষের মধ্যে এই মানসিক স্বাস্থ্য সম্পর্কে। অন্তত লোকজন সচেতন হয়েছে যে এইটা রোগ এবং এর চিকিৎসা দরকার। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমাদের দেশের না, আপনি ইউএসএতে যদি একটা সিঙ্গেল ডিজিজ ডিপ্রেশনের জন্য অ্যান্টিডিপ্রেসেন্ট বিক্রি হয় প্রতি বছর অ্যারাউন্ড $24 বিলিয়ন একটা ওষুধ বিক্রি হয়। তার মানে ওদের ওখানে অ্যাওয়ারনেস বেশি এবং রোগ ডিটেকশন বেশি, ওরা এই কারণে এটা ব্যবহার করে। আমি এই উদাহরণটা শুধুমাত্র একটা রোগের ক্ষেত্রেই দিলাম। একদমই। তো এই যে একটা রোগ নিয়ে আমরা আলোচনা করছি, আরো অনেক রোগ নিশ্চয়ই রয়েছে। আপনি তো নিত্যদিনে বিভিন্ন রকম রোগী দেখছেন, অনেক দীর্ঘদিনের অভিজ্ঞতা। একটু জানবো ম্যাম, আসলে মানসিক কি ধরনের রোগ নিয়ে রোগীরা আপনাদের শরণাপন্ন হয়ে থাকে? ধন্যবাদ। আসলে আমাদের স্যার একটু আগেই বললেন যে গুরুতর কিছু মানসিক রোগ আছে, আমাদের কিছু লঘু বা মাইনর মেন্টাল ডিসঅর্ডার আছে। এছাড়া আমাদের শিশু কিশোরদের কিছু মানসিক রোগ আলাদা করে দেখা দেয়, এবং আমাদের নারীদের যেমন কিছু আলাদা করে আমাদের রোগ আছে। পাশাপাশি আমি বলবো যে বয়োবৃদ্ধ বা প্রবীণ জনগোষ্ঠীর কিছু কিছু রোগ ওই বয়সে তাদের দেখা দিতে পারে। আর আমাদের যেটি বললাম যে নারীদের বিশেষ অবস্থা, গর্ভাবস্থা বা মেনোপজ সিচুয়েশন, এই সময় আমাদের কিছু কিছু মানসিক সমস্যা দেখা দিতে পারে। তো আমরা যেগুলো গুরুতর মানসিক রোগ আছে, গুরুতর মানসিক রোগের মধ্যে আমরা সাধারণত সিজোফ্রেনিয়াকে আমরা বলে থাকি। এছাড়া আমাদের বাইপোলার ডিসঅর্ডার আছে, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার আছে, এ ধরনের আমাদের আরও কিছু আমাদের সাইকোটিক ডিসঅর্ডার আছে। আর আমাদের যেটি বলি যে আমরা নিউরোটিক ডিসঅর্ডারের মধ্যে কিছু আছে, আমাদের সোমাটোফর্ম ডিসঅর্ডার, অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে, আমাদের অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। শিশু কিশোরদের মানসিক রোগের মধ্যে আছে যেমন ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, কন্ডাক্ট ডিসঅর্ডার বা নকটার্নাল এনুরেসিস। আমাদের ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, এটি সংখ্যাও আমাদের দেশে বেশ। এছাড়াও আমাদের বললাম যে নারীদের কিছু বিশেষ অবস্থায় রোগ আছে, যেমন ডিউরিং মেনস্ট্রুয়াল পিরিয়ড, তারপরে ডিউরিং পেরিপার্টাম বা গর্ভধারণের সময়টাতে, গর্ভ পরবর্তীতে কিছু সমস্যা দেখা দিতে পারে, মেনোপোজের সময় দেখা দিতে পারে। এছাড়া প্রবীণ অবস্থায় আমাদের কিছু কিছু রোগ হতে পারে, যেমন যেটি আমরা বলি ডিমেনশিয়া বা অন্যান্য ডিপ্রেশন, সবই হতে পারে আসলে। তো সার্বিকভাবে আমাদের এছাড়াও এর বাইরে আমাদের কিছু আরও রোগ তো আছে, আমরা যেগুলি কমনলি আসলে আমরা দেখে থাকি সেই ধরনের রোগগুলোই আমি বললাম। নিশ্চয়ই। এবং এত এত রোগের মাঝে স্যার
আপনি তো ডিপ্রেশন নিয়ে কথা বলছিলেন এবং একটা বৃহৎ জনগোষ্ঠী ডিপ্রেশনে ভুগছে। আমরা কখন ডিপ্রেশন বলবো আসলে? মন খারাপ এবং ডিপ্রেশনের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? এখানে বেসিক ডিফারেন্স, আমি শুধু ডিপ্রেশন সম্পর্কে একটা ভয়াবহ তথ্য দেই। আমাদের সারা পৃথিবীতে যত সুইসাইড হয় তার 42% এই মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের জন্য হয়। তাহলে এমন একটা রোগ যেখানে মানুষ আত্মহত্যা করতে পারে, এটা অবশ্যই ভয়াবহ। সাধারণত এমনি মন খারাপ আর ডিপ্রেশনের মধ্যে পার্থক্য হলো, মন খারাপ হওয়ার একটা কারণ থাকে, যে কোনো কারণে, মনোমালিন্য, অনেক কিছু কারণে মন খারাপ হতে পারে। এইটা কখনো মানে ডিপ্রেশন না। আপনার সকালবেলা মন খারাপ হলে বিকেলে অন্য কোন কারণে মন ভালো হতে পারে। ডিপ্রেশন হলে আপনাকে পরিষ্কার হবে, আমার বলি ডিউরেশন 2 উইকস, 2 সপ্তাহ ধরে আপনি বিনা কারণে কন্টিনিউয়াস মন খারাপটা সবচেয়ে বেশি হয় হলো সকালবেলা, সকাল থেকে দুপুর বিকাল পর্যন্ত মন খারাপ বেশি হয়, সন্ধ্যার দিকে কিছুটা কমে যায়, রাত্রে ঘুমের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে ঘুম চলে আসে কিন্তু মধ্যরাতে ঘুম ভেঙে যায় আর ঘুম আসে না, কারো ঘুম আসতে অসুবিধা হয়, ক্ষুধা কমে যায়, ইচ্ছা হয় না, কাজের প্রতি আগ্রহ হয় না, ক্লান্ত লাগে, জীবনকে বোঝা বলে মনে হয়। যেসব কাজগুলো করতে আগে আনন্দ লাগতো, টিভি দেখা, পেপার পড়া, বই পড়া, গল্প করা, এগুলো করতে ইচ্ছা করে না, জীবন তার কাছে বোঝা হয়ে দাঁড়ায়। তখন এত খারাপ লাগে, তখন তার মাথার মধ্যে তৈরি হয় যে আমার বেঁচে থেকে কী লাভ, সামনে ভবিষ্যৎ জীবন সম্পর্কে সে নেগেটিভ ধারণা পোষণ করে, নিজের সম্পর্কে মনে করে আমি ব্যর্থ, সারা পৃথিবী তাকে ব্যর্থ মনে করছে। এইটা হলো মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার এবং এটাই বিষণ্ণতা রোগ। আচ্ছা আচ্ছা, এই যে এত মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, মানে কারা আক্রান্তের ঝুঁকিতে? যে কোনো ব্যক্তি? প্র্যাকটিক্যালি নারী পুরুষ দুইজনই হয়, কিন্তু নারীদের মধ্যে এর প্রবণতা 2:1, নারীরা বেশি ভালনারেবল। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, কেন নারীরা বেশি ভালনারেবল। অনেকগুলো বৈজ্ঞানিক পরীক্ষা করে দেখেছেন যে আসলে সমাজে নারীদের ইমোশনাল আউটলেট, মানে তাদের মনোবাসনা বা পূর্ণ করার যে প্রকাশ করার যে ক্ষমতা, এটা কিছুটা কম আমাদের সমাজে এবং বিভিন্ন সমাজে। তো ইমোশনাল আউটলেট কম হওয়ার জন্য হতে পারে তাদের, এছাড়াও তাদের এমনি হরমোনাল ইমব্যালেন্সের ঝুঁকি থাকতে পারে। অনেকগুলো ফ্যাক্টর আছে, সামাজিক অনেক বার্ডেন তৈরি করতে হবে, পালন করতে হয়। এবং নারীকে গৃহিণী না হলেও কার্যক্ষম, যারা কর্মজীবী নারী, তাদেরকে গৃহিণীর ভূমিকাও পালন করতে হয় এবং তাদের ছেলে মেয়ে মানুষ করতে হয়। তাদের বার্ডেনটা ছেলের চাইতে অনেকখানি সামাজিক বার্ডেনটা বেশি বলে মনে করা হয়, অনেকগুলো ফ্যাক্টরকে মনে করা হয়। তবে নারীদের মধ্যে ডিপ্রেশনের প্রবণতা বেশি, 2:1, এটা প্রমাণিত বৈজ্ঞানিক গবেষণায়। একদমই তাই। কিন্তু এই যে এত নারীরা ডিপ্রেশনে ভুগছে এবং সেটি একটি পর্যায়ে পরে ক্রনিক ডিপ্রেসিভ ইলনেসে চলে যাচ্ছে, নিশ্চয়ই আমাদের সমাজের কিছু দায়বদ্ধতা রয়েছে, আমাদের পরিবারের কিছু রয়েছে। এই ডিপ্রেশনটা আমরা আসলে ক্রনিক ডিপ্রেসিভ ইলনেসে যেন না যেতে পারে, কিভাবে কাটিয়ে উঠতে পারে, আমাদের ভূমিকা কি? ধন্যবাদ। আসলে নারী বলবো না, নারী পুরুষ সবার ক্ষেত্রে আমাদের ডিপ্রেশন বা বিষণ্ণতাকে একদম গুরুত্বের সাথে দেখতে হবে। যেহেতু ওই যে স্যার বললেন যে আমাদের আত্মহত্যার একটি বড় কারণ হচ্ছে ডিপ্রেসিভ ডিসঅর্ডার, সুতরাং এ থেকে মানুষের কিন্তু মৃত্যু চিন্তা আসতে পারে। এবং এই আত্মহত্যা এমন একটি জিনিস যেটা কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। অনেক মৃত্যুই আমরা প্রিভেন্ট করতে পারি না, কিন্তু এই মৃত্যুটা কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি সুচিকিৎসার মাধ্যমে। আমরা আসলে এটা কাটিয়ে ওঠার জন্য আমরা যেটা বলবো যে আমাদের নিজেদেরকে আগে বুঝতে হবে যে তিনি রোগে ভুগছেন বা বিষণ্ণতায় ভুগছেন। অনেক সময় আমরা ওই যে মন খারাপ করে থাকে, চুপচাপ থাকে, কাজকর্ম বন্ধ করে দেয়, এটা ভেবে নেয় যে এটা হচ্ছে সে ইচ্ছাকৃতভাবে করছে, দায়িত্ব এড়ানোর জন্য, কাজ এড়ানোর জন্য। আসলে এভাবে ভাবা যাবে না। বিষণ্ণতার লক্ষণ দিলেই সাথে সাথে দেখা দিলেই আমাদের সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং সুচিকিৎসার আমাদের আসলে ব্যবস্থা করতে হবে। এছাড়াও আমি শুধু বলবো না যে পরিবারের দায়িত্ব আছে, আমাদের সামাজিক কিছু দায়িত্ব আছে, আমাদের চিকিৎসক হিসেবে কিছু দায়িত্ব আছে। যেমন আপনারা ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া যারা আছেন তাদেরও দায়িত্ব আছেন এই ব্যাপারগুলো নিয়ে সচেতনতা তৈরি করার, এবং এটির যে সুচিকিৎসা আছে এবং এই চিকিৎসার ফলে যে একদম ভালো হয়ে মানুষ সম্পূর্ণভাবে আগের মতো কর্মক্ষম হয়ে যেতে পারবে, এটি কিন্তু আমাদের মধ্যে আসলে একটু মানে প্রচার করতে হবে ভালো করে, বা আমাদের লোকজনকে জানাতে হবে। এবং আমি বলবো যে শুধু প্রিন্ট মিডিয়া নয়, আমার একদম তৃণমূল পর্যায়ে যেন এটির আমাদের তথ্যটি পৌঁছায়, রোগের লক্ষণগুলো প্লাস এই চিকিৎসার যে সুযোগ সুবিধাগুলো আছে এবং সঠিক যে চিকিৎসা আছে, এই তথ্যগুলো আমাদের আসলে সবাইকে জানাতে হবে। একদমই স্যার, সুচিকিৎসার কথা যখন আসে তখন আসলে চিকিৎসকের কাছে যাওয়াটাই তো অনেকের জন্য অনেক বড় একটি বার্ডেন। মানুষ আমরা যখন জ্বর হয় বা সামান্য কোনো সমস্যা হলে কিন্তু চিকিৎসকের কাছে চলে যাই। এখন আমরা অনেক আধুনিক হয়েছি, ফার্মাসির চাইতে এখন চিকিৎসকের প্রতি অনেকে আস্থা রাখছে, কিন্তু
আপনি তো একজন মনোরোগ বিশেষজ্ঞ, কতজন রোগী আসলে যেতে পারছে প্রাথমিক অবস্থায়, কি দেখছেন? আমি আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে যদি বলবো, আমাদের যতটুকু এখন আমাদের সামর্থ্য আছে এই মেন্টাল হেলথ সবার কাছে অ্যাক্সেস করার জন্য, এটা অপ্রতুল, অনেক বেশি অপ্রতুল। আমাদের 17-18 কোটি দেশের লোকের জন্য যদি আমরা স্ট্যাটিস্টিক্যালি দেখি, তাহলে মানুষের রোগের সংখ্যা অনেক বেশি। সেই তুলনায় চিকিৎসক কম, স্বাস্থ্যসেবা প্রত্যেকটা হাসপাতালেই মানসিক বিভাগ নেই, এবং প্রত্যেকটা জেলা শহরে একটা মানসিক বিভাগ হাসপাতালে থাকা উচিত, এগুলো নাই। এরপরও একটা কথা বলবো যে এখন আগের চেয়ে বেড়েছে, ওষুধপত্র এখন পাওয়া যায়, কিন্তু এরপরও আমি বলবো যে এই সংখ্যা অনেক অপ্রতুল, অনেক বেশি অপ্রতুল। আমাদেরকে আরও বেশি করে, কারণ এবারে প্রতিপাদ্য হলো যে অ্যাক্সেস টু মেন্টাল হেলথ ইমার্জেন্সি, এই অ্যাক্সেস টু মেন্টাল হেলথ এখনও আমরা সবার জন্য তৈরি করতে পারিনি। আমি আশা করি যে আমরা আস্তে আস্তে আরও বেশি অ্যাওয়ারনেস গ্রো করবে, এবং আমাদের হেলথ স্বাস্থ্য ব্যবস্থা আরও বেশি অ্যাওয়ার হবে যে এইটা শারীরিক রোগের পাশাপাশি এটা সমান জরুরি যে একজন ভালো মানসিক চিকিৎসকের শরণাপন্ন হতে পারে। অন্তত প্রাইমারি পর্যায়ে কিছু কিছু থানায়, সব হেলথ কমপ্লেক্সে অ্যাটলিস্ট কিছু ডাক্তারকে ট্রেন্ড আপ করা, ওই ধরনের হেলথ ওয়ার্কারকে ট্রেন্ড আপ করা, জেলা পর্যায়ে এদেরকে ট্রেন্ড আপ করা, অ্যাটলিস্ট প্রাথমিক ধারণা এবং প্রাথমিক চিকিৎসাগুলো দেওয়ার বিষয়ে ট্রেন্ড আপ করা, এইটা আমার কাছে খুব জরুরি বলে মনে হয়। আমি মনে করি এখনও আমরা এই বিষয়ে অনেক পিছিয়ে আছি, আমার মনে হয় আরও আমাদেরকে এই বিষয়ে এগিয়ে আসতে হয় বলে আমি মনে করি। নিশ্চয়ই, এবং এগিয়ে আসার জন্য সরকারি পর্যায়ের পাশাপাশি পারিবারিক কিংবা আমাদের স্কুল পর্যায়ে, মাধ্যমিক, হাই স্কুল কিংবা ইউনিভার্সিটি লেভেলে যে আমাদের উদ্যোগগুলো নেওয়া প্রয়োজন, এগুলো নিয়ে স্যার আপনার সাথে আলোচনা করবো। কিন্তু একটু ম্যামের কাছে যাই যে বিভিন্ন ধরনের রোগের মধ্যে আপনি একটু গুরুতর যেগুলো রোগ বলছিলেন, তার মধ্যে রয়েছে বাইপোলার ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া আছে। হ্যাঁ, একটু বাইপোলার ডিসঅর্ডার সম্পর্কে জানতে চাই, এটা কি ধরনের রোগ? আমাদের কাছে ইদানিং রোগীরা নিজেরাই এসে অনেক সময় বলে আমার কি বাইপোলার আছে বা এরকম বলে। আসলে আমি একটু সঠিক তথ্য দিই। বাইপোলার ডিসঅর্ডারটি একটি গুরুতর মানসিক রোগ, বা যেটিকে আমরা মেজর মেন্টাল ডিসঅর্ডার বলে থাকি। আসলে একই ব্যক্তির মধ্যে দেখা যায় কখনো কখনো ম্যানিয়া হবে, আবার কখনো কখনো আপনার ডিপ্রেশন হবে একই মানুষের মধ্যে। যেমন আমাদের কিন্তু ধারণা যাদের ডিপ্রেশন হয় তাদের বোধহয় ডিপ্রেশনই হয়, কিন্তু বাইপোলার ডিসঅর্ডারে যে বাই শব্দটা মানে দুই, একই ব্যক্তির মধ্যে হচ্ছে দুই ধরনের লক্ষণ দেখা দেবে। যে বাইপোলার মানে কখনো ম্যানিয়া, অনেক বেশি কথা বলবে, উৎফুল্ল থাকবে, রাগারাগি করবে, উত্তেজিত হয়ে যাবে, সে খুব চঞ্চলতা বেড়ে যাবে, এটিকে আমরা বলি ম্যানিয়া। আর এই একই ব্যক্তির মধ্যে দেখা যাবে যে আপনার ডিপ্রেশনের এপিসোড আসতে পারে। ডিপ্রেশনের এপিসোডে যেটি আমাদের আহসান হাবিব স্যার আলোচনা করলেন, যে ওই যে খুব হতাশ লাগা, আগ্রহ হারিয়ে ফেলা, আনন্দ না থাকা, ঘুম কমে যাওয়া, খাওয়া দাওয়া রুচি কমে যাওয়া, তারপরে অবসাদগ্রস্ত ফিল করা, হোপলেস হয়ে যাওয়া বা নেতিবাচক চিন্তা আসা, এই জিনিসগুলো কিন্তু ডিপ্রেশন অবস্থায় দেখা দিবে। এর মাঝামাঝি আবার একটি আছে হাইপোম্যানিক এপিসোড, সেটিও হতে পারে, আবার কখনো কখনো মিক্সড এপিসোড হতে পারে। আসলে এক কথায় যদি আমরা বলতে চাই, তাহলে একই মানুষের মধ্যে দুইটা এপিসোড নিয়ে আসতে পারে বাইপোলার, আইদার ম্যানিক অথবা ডিপ্রেসিভ, অথবা ম্যানিক, হাইপোম্যানিক বা ডিপ্রেসিভ, এ ধরনের আমাদের বিভিন্ন এপিসোড নিয়ে আসতে পারে। এই যে ধরনের ফেজ, কখনো উৎফুল্ল কখনো আবার ডিপ্রেশন, এটা কি একদিনেই হতে পারে নাকি এক সপ্তাহ জুড়ে ডিপ্রেশন, এক সপ্তাহ জুড়ে উৎফুল্ল? আমরা এই বিষয়গুলো জানবো, তবে সময় আছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চোখরিফ, এবং আমার সাথে আছেন দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক। বিরতির পর আবার স্বাগত ওদের আজকের আয়োজনে। বিরতির আগে ম্যাম খুব চমৎকারভাবে বলছিল যে বাইপোলার ডিসঅর্ডারটা আসলে কি ধরনের উপসর্গ প্রকাশ পেতে পারে। স্যার, আমরা যে প্রসঙ্গটিতে ছিলাম যে বিভিন্ন ধরনের মুডের ভ্যারিয়েশন, কখনো খুব আনন্দিত হচ্ছে, আবার কখনো ডিপ্রেসড কন্ডিশনে থাকছে, এবং এই পিরিয়ডটা আসলে কতক্ষণের জন্য থাকে? একদিনে দুরকম নাকি কিছুদিন পর পর? আসলে হ্যাঁ, ডক্টর লায়লা ঠিক বলেছেন যে এটা ফেজ, একটা ডিপ্রেসিভ ফেজ, একটা ম্যানিক ফেজ, একটা হাইপোম্যানিক ফেজ। সাধারণত আমরা ধরে নিই একটা ফেজ 1 থেকে 1.5 মাস বা 2 মাস ধরে চলে, আবার
ম্যানিক ফেজ ছিল, ম্যানিক ফেজ থেকে আস্তে আস্তে নর্মালে চলে আসবে, তারপরে সে আবার ডিপ্রেসিভ ফেজে চলে যাবে। এইটা অনেক সময় 2-3 মাস বা 4 মাস মাঝখানে একটা ট্রানজিশন পিরিয়ডে নর্মাল থাকতে পারে। আচ্ছা। এইটা এক ধরনের প্যাটার্ন। আর একটা প্যাটার্ন হলো যে র্যাপিড সাইকেল, দেখা গেলো একই মাসে সে একবার ম্যানিক এবং একবার ডিপ্রেসিভ হচ্ছে ঘন ঘন, এটা আমরা বলি র্যাপিড সাইকেল। আবার লায়লা বলেছে যে মিক্সড প্যাটার্ন একই সঙ্গে, এটা বলে ডিসফোরিক ম্যানিয়া। সে ম্যানিক ধরনের আচরণ করছে কিন্তু তার মন বিষাদ, এটা মিক্সড এপিসোড বলা হয়। তো এই প্যাটার্নগুলো প্র্যাকটিক্যালি চলে এবং আসলে ডিপ্রেশন থেকে ভালো হওয়ার পরে কিছুদিন পরে আবার ম্যানিক হতে পারে। আচ্ছা। আবার ম্যানিক থেকে কিছুদিন ভালো হওয়ার পরে সে আবার মাঝখানে একটা ইন্টারলিউড পিরিয়ড দিয়ে আবার সে ডিপ্রেশন যেতে পারে, কেউ ঘন ঘন যেতে পারে। এই প্যাটার্নটা এই ধরনের আক্রান্ত হয়। আচ্ছা। এটাকে আমরা প্রিভেন্ট করার জন্য আমরা কিছু ওষুধ ব্যবহার করি, যে ওষুধগুলো এইটাকে সাধারণত প্রিভেন্ট করে। সাধারণত সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ইউজ করা হয় লিথিয়াম কার্বনেট বা এই ধরনের ওষুধ ব্যবহার করা হয়, অথবা সোডিয়াম ভ্যালপ্রয়েড, যেটা আসলে মৃগী রোগ বা ইপিলেপসির জন্য ব্যবহার করা হয়, অথবা কার্বামাজেপিন। এই ধরনের ওষুধ আমরা এই ধরনের পেশেন্টকে ব্যবহার করলে সাধারণত এপিসোডগুলো বন্ধ থাকে। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে সেক্ষেত্রে স্যার অনেকে তো প্রাথমিক অবস্থায় যায় না চিকিৎসকের কাছে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেই বিষয়টি দেখে থাকি। কখন আসলে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি এবং না গেলে কি জটিলতা হতে পারে? আসলে প্র্যাকটিক্যালি মানুষ 2 ফেজে, একটা ফেজ নিয়ে বেশি চিন্তিত যখন ম্যানিক ফেজে পেশেন্ট প্রচণ্ড ভায়োলেন্ট হয়, প্রচুর কথা বলে, বেশি কথা বলতে থাকে, হাসাহাসি বেশি করে, তার দৈনন্দিন জীবনকে উচ্ছৃঙ্খল হয়ে যায়, খুবই কম ঘুমায়, কখনো বেশি খাওয়া দাওয়া করে, বাইরে ঘুরে বেড়ায়, মানুষ বাধা দিলে সে রেগে যায়। সে যখন এই ধরনের সিন ক্রিয়েট করে তখন লোকজন বুঝতে পারে সামথিং ইজ রং, অতএব তখনই তারা চিকিৎসা সরবরাহ হতে পারে। কিন্তু পক্ষান্তরে যখন সে ডিপ্রেশনে যায়, চুপচাপ থাকে, কিছু কারোর সঙ্গে কথা বলে না, সেইটা অনেক সময় পরিবারের লোকরা খেয়ালও করে না। যখন বেশি হইচই করছে খেয়াল করছে, যখন চুপচাপ হয়ে গেছে। কিন্তু একটা কথা বলে রাখি, চুপচাপ যেটা হয়ে যাচ্ছে এই স্টেজটাকে বলা হয় ডিপ্রেসিভ ফেজ। এবং বাইপোলার ডিপ্রেশন সবচেয়ে বেশি মারাত্মক এই কারণে, সবচেয়ে হাইয়েস্ট সুইসাইড রেট হলো বাইপোলার ডিপ্রেশনের ক্ষেত্রে। অতএব একটা লোক হঠাৎ করে বেশি উচ্ছৃঙ্খল ছিল, হঠাৎ করে চুপচাপ হয়ে গেল, এই যে ডিপ্রেসিভ ফেজও যে ওর চাইতেও সমান পরিমাণ মানে চিকিৎসার জন্য দাবি রাখে, এটা অনেকে বুঝতে পারে না। এর কারণে আমরা যে কাজটা আমরা বলবো যে 2 ক্ষেত্রেই তাড়াতাড়ি করে চিকিৎসায় সরবরাহ হতে হবে। সবচেয়ে জরুরি হলো যে এই রোগটা প্রিভেন্টেবল। সাধারণত ওষুধ দ্বারা এবং কিছু নিয়মকানুন মানলে সাধারণত এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়। যদিও ওষুধ সারা জীবনই প্রায় খেতে হয়, এই কারণে অনেকে এই ওষুধ খাওয়াটাকে বার্ডেন মনে করে। আবার যেহেতু সারা জীবন ওষুধ খেতে হয়, অনেকে 3-4 বছর পর ছেড়ে দেয়, কারণ অ্যাফোর্ড করতে পারে না, অথবা তাদের কাছে ইকোনমিক বার্ডেন মনে হয়, এই কারণে আবার রিল্যাপস করতে পারে এই রোগের ক্ষেত্রে। সেক্ষেত্রে স্যার আমাদের দেশের অনেক মানুষ ভেবে থাকে যে এই ধরনের ওষুধগুলো একবার শুরু করলে সারা জীবন কন্টিনিউ করতে হয়, এটা ভেবেও আবার অনেকে কিছুদিন খেয়ে ছেড়ে দেয়। আবার অনেকে মনে করে হয়তো আমি সুস্থ হয়ে গেছি আর খাওয়ার প্রয়োজন নেই, বা একই প্রেসক্রিপশন কন্টিনিউ করতে থাকে বছরের পর বছর। এই বিষয়গুলো তার জন্য কতটুকু ক্ষতির কারণ? সবচেয়ে বড় কথা হলো যে দেখেন, যদি কারোদের ডায়াবেটিস হয়, সে সচেতনভাবে সারা জীবন ওষুধ খেয়ে যাবে এবং নিয়ম মেনে চলবে। কিন্তু এই বাইপোলার ডিপ্রেশন বা বাইপোলার ক্ষেত্রে সে ভালো হওয়ার পর মনে করে এখন তো আমি ভালো আছি আর সারা জীবন কেন ওষুধ খাবো, তখন বাদ দেয়। সিজোফ্রেনিক পেশেন্টের বেলায় একই রকম হতে পারে, সারা জীবন ওষুধ খাওয়ার বদলে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এবং এই কারণে সারা জীবন মানুষ ওষুধ খাওয়ার জন্য প্রস্তুত। তারা জানে যে এই ওষুধ বন্ধ করলে তারা মারা যাবে, কিন্তু এখানেও কিন্তু মৃত্যুর ঝুঁকি এবং অন্যান্য বিষয় থাকে, এই বিষয়ে মানুষ অতটুকু সচেতন না। আবার কেউ একবার ডিপ্রেশন হয়েছে, ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে, এটা আস্তে আস্তে উইথড্র করা যায় এ সম্বন্ধে জ্ঞান না করে বা এই সম্বন্ধে অবহেলা করে সে কন্টিনিউয়াস খেয়ে যাচ্ছে, 10 বছর ধরে খেয়েই যাচ্ছে ডাক্তার পরামর্শ ছাড়াই। কিন্তু আমি সবাইকে বলবো যে কোনো ওষুধ ধরার জন্য এবং ছাড়ার জন্য অবশ্যই চিকিৎসকের সুপরামর্শ দরকার। সবাইকে মনে রাখতে হবে কোন ওষুধ কখন বন্ধ করতে হবে, কখন কমাতে হবে,
কখন ছেড়ে দিতে হবে, কখন কন্টিনিউ করতে হবে, ডোজ বাড়াতে হবে, এটা চিকিৎসকের কর্তব্য এবং একদমই। এই দায়িত্বটা চিকিৎসকের উপর ছেড়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। এই জায়গাটাতে হয়তো বা আমাদের প্রত্যেকের সচেতনতার অভাব, এবং এই সচেতনতাগুলো বাড়ানোর জন্য হয়তো বা এই ধরনের আয়োজনগুলো আমাদের করাটা খুব বেশি জরুরি। একটু ম্যামের কাছে যাব যে ম্যাম কি চমৎকারভাবে স্যার বলছিলেন যে বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের প্রতি আস্থা রাখাটা জরুরি। আমরা ছিলাম যে বাইপোলার ডিসঅর্ডার, আপনি বলছিলেন গুরুতর একটি জটিলতা সিজোফ্রেনিয়া। আসলে সিজোফ্রেনিয়া কি ধরনের জটিলতা, কেমন উপসর্গ প্রকাশ পেতে পারে? হ্যাঁ, আচ্ছা, সিজোফ্রেনিয়া হচ্ছে আমরা যেটা বললাম যে মেজর মেন্টাল ডিসঅর্ডার, এটি একটি সাইকোটিক ডিসঅর্ডার। আমরা আসলে সাইকোটিক ডিসঅর্ডার বলতে বুঝি এই ধরনের রোগীর মধ্যে ডিলিউশন থাকবে বা ভুল ভ্রান্ত বিশ্বাস থাকবে, পাশাপাশি হ্যালুসিনেশন থাকতে পারে। সে মানে তার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সে পারসিভ করবে আর কি। আচ্ছা। আমি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে বলবো। যেমন আগে ডেলিউশনটা বলি। ডেলিউশন হচ্ছে তার মধ্যে এমন বিশ্বাস থাকতে পারে যে হচ্ছে লোকজন তার ক্ষতি করার চেষ্টা করছে, ইভেন পরিবারের লোকজনও তাদের দেয়া খাবারও পর্যন্ত খাবে না যে ওটিতে কিছু তার ক্ষতিকর কিছু আছে। তো আশেপাশের লোকজন ক্ষতি করতে পারে বা তাকে নিয়ে সমালোচনা করছে, তাকে কথা বলছে, তাকে নিয়ে তাকে মনিটর করছে, তাকে ফলো করছে। যেহেতু আমাদের এখন একটি মানে ডিভাইসের যুগ, বলে যে আমার বডিতে চিপ ফিট করে দিয়েছে বা আমার মোবাইল হ্যাক করেছে বা আমার এই ধরনের ডেলিউশন তার মধ্যে থাকতে পারে। এছাড়াও রাস্তায় বের হলে মনে করবে আমাকে ফলো করছে, আমাকে কেউ কন্ট্রোল করছে, বা আমার মাথার মধ্যে জোর করে চিন্তা ঢুকিয়ে দিচ্ছে, আমার মনের চিন্তাগুলো অন্যরা জেনে যাচ্ছে না বলার পরেও। এ ধরনের ডেলিউশন তার মধ্যে থাকে। পাশাপাশি হ্যালুসিনেশন থাকতে পারে। হ্যালুসিনেশনটা হচ্ছে সে আশেপাশে কেউ নেই কিন্তু সে নিজে নিজে কানে গায়েবী শব্দ শুনতে পাবে, কথা শুনতে পাবে, বা চোখে ভুল দেখতে পাবে, যেটাকে আমরা ভিজুয়াল হ্যালুসিনেশন বলি। তারপরে হচ্ছে গন্ধ শুকতে পাবে, সে কোনো তীব্র গন্ধ, ভালো গন্ধ, খারাপ গন্ধ এটি সেই করতে পারে। তার বডিতে কিছু হেঁটে যাচ্ছে বা পোকামাকড় টাইপের বা অন্য কোনো কিছু যাচ্ছে, এ ধরনের সে ফিল করতে পারে। মুখে খাবার নেই কিন্তু সে খাবারের স্বাদ পেতে পারে। তো এই ধরনের অনেকগুলো হ্যালুসিনেশন তার মধ্যে হতে পারে। এছাড়া তার ডিসঅর্গানাইজড স্পিচ থাকে, যেটাকে আমরা বলি যে এলোমেলো কথা বলা, আবল তাবল কথা বলা বা গালিগালাজ করা, বা কখনো কখনো হ্যালুসিনেটরি বিহেভিয়ার, একা একা কথা বলা, একা হাসা, বা আননেসেসারি সে কান্না করে দিবে, এ ধরনেরই করতে পারে। ডিসঅর্গানাইজড বিহেভিয়ার, যেটিকে আসলে আমরা ওই যে পাগল শব্দটা বলে থাকি, আসলে পাগল বলে তো কোনো শব্দ নেই, সবই মানসিক রোগের লক্ষণ। যেমন তার কাপড় চোপড় ঠিক থাকবে না, খুব নোংরা থাকতে পারে। তারপরে দেখবেন একটি লোক অনেকগুলো কাপড় পরে আছে, অনেক সময় দেখা যাবে যে পাবলিক প্লেসে সে কাপড়ও সে গায়ে রাখছে না, এ ধরনের আচরণও করে থাকে। এই যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণের পাশাপাশি একটি মানুষের যদি আপনার ধরনের সার্বিকভাবে তার সামাজিক জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবনে যদি তার হ্যাম্পার হয়ে যায়, আগের মতো সে আর কিছুই করতে না পারে বা কর্মক্ষমতা হারিয়ে ফেলে এবং এটি কন্টিনিউয়াস প্রসেসে চলতে থাকে, তখন আমি কিন্তু বলতে পারি যে তিনি সিজোফ্রেনিয়া নামক মানসিক রোগে ভুগছেন। এই যে এতগুলো উপসর্গের সমন্বয়ে একটি মাত্র অসুখ সিজোফ্রেনিয়া, আমরা কিন্তু প্রত্যেকে এই ধরনের উপসর্গ যাদের রয়েছে এই ব্যক্তিগুলোকে একটু অবজ্ঞার চোখে দেখি। তারা একটু হীনমন্যতায় ভোগে বা সমাজে প্রত্যেকটা মানুষের থেকে আড়ালে থাকে, আলাদা থাকে। এবং আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব কিন্তু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া বা সঠিক চিকিৎসা করানো। আসলে কি চিকিৎসার মাধ্যমে এই রোগগুলো সুস্থ হয়ে যেতে পারে? আমরা কিন্তু অনুষ্ঠানের শুরুতেই কিন্তু বলেছি, দেখেন যে মানসিক রোগের কিন্তু আমাদের বর্তমানে সঠিক এবং বৈজ্ঞানিক এবং মানে একদম বলবো যে সুষ্ঠু চিকিৎসা রয়েছে। শারীরিক রোগের মতোই এটিকে নিয়মিতভাবে চিকিৎসকের তত্ত্বাবধানে রেখে নির্দিষ্ট মাত্রায় ঔষধ প্রয়োগ করলে কিন্তু রোগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যেতে পারে এবং কর্মক্ষম থাকতে পারবে। যেটি বলবো যে নিয়মিত আসলে ওষুধ খেলে হবে না, যেটি স্যার বারবার বলছেন যে ওষুধ খাওয়াটা ছেড়ে দেওয়া যাবে না, নিয়মিত ফলো আপে থাকতে হবে। লক্ষণ বাড়লে আবার ওষুধের পরিমাণ বাড়তে পারে, আবার লক্ষণ কমে আসলে আমরা সেটি ওষুধের ডোজ কমিয়ে দিয়ে আমরা রোগীকে আমরা মানে স্বাভাবিক লাইফে ফিরিয়ে আনতে পারবো। বা রোগীর যদি কোনো সাইড ইফেক্ট হয়, মানসিক রোগের ওষুধ নিয়ে নানা ধরনের ভীতি কাজ করে মানুষের মধ্যে, এটি নিয়ে আসলে আমাদের রোগীকে ভালো করে ধারণা দিতে হবে এবং রোগীর যারা অভিভাবক আছেন তাদেরকেও বুঝিয়ে বলতে হবে ঔষধ খাওয়ার প্রয়োজনীয়তাটা বা সুবিধাটা কি, আর ছেড়ে দিলে বা না খেলে এটির যে বিরূপ একটা প্রভাব বা সমস্যাগুলো আছে, এটি রোগীর লোককে আমরা যেটাকে বলে সাইকো এডুকেশন দিয়ে থাকি। এই সাইকো এডুকেশন দিয়ে আমরা কিন্তু রোগীকে নিয়মিত ফলো আপের মাধ্যমে একদম স্বাভাবিকভাবে আমরা তার লাইফে ফিরিয়ে নিয়ে আসতে পারি। জীবন দেওয়া সম্ভব। কিন্তু স্যার আমাদের দেশের প্রেক্ষাপটে এই ধরনের সিজোফ্রেনিয়া রোগীগুলোকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি আমাদের প্রত্যন্ত এলাকায় ঝাড়ফুঁক, ওঝা কিংবা কবিরাজের কাছে গিয়ে একটি দীর্ঘ সময় ক্ষেপণ করে ফেলে এবং একটা নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরে গিয়ে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে। এই বিষয়গুলো আসলে কতটুকু সঠিক আমরা জানবো, তবে সময় হচ্ছে আরেকটু বিরতি নেবার। প্রিয় দর্শক, নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি আবার একটি বিরতি।
সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন দুইজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। বিরতির পর আবারও স্বাগতম আজকের আয়োজনে। স্যার, বিরতির আগে যেমনটি বলছিলাম যে আমাদের সমাজে সিজোফ্রেনিয়া বা একটু গায়েবী আওয়াজ শুনছে বা একটু ভিন্ন ধরনের আচরণ বা দৃষ্টিভঙ্গির জায়গা থেকে এ ধরনের রোগীদেরকে একটু আমরা ঝাড়ফুঁক, ওঝা কিংবা কবিরাজ এই সমস্ত ব্যক্তিদের কাছে নিয়ে যাই এবং আমরা মনে করে থাকি হয়তো বা জিনে আছর করেছে বা ওঝার কাছে নিয়ে যাই। বিষয়গুলো আসলে কতটুকু যৌক্তিক এবং তাদের জন্য কতটুকু ক্ষতির কারণ? এই আপনি খুব যুক্তিসঙ্গত প্রশ্ন করেছেন। অনেক আগে থেকে, প্রাচীনকাল থেকেই মানুষ জাদু টোনা, প্রেত এগুলো বিষয়ে খুব অ্যাওয়ারনেস ছিল তাদের মধ্যে এবং বেশিরভাগ ক্ষেত্রে রোগের এবং অন্যান্য ক্ষেত্রে তারা এই আশ্রয় নিত ট্রেডিশনাল ওঝার কাছে। প্র্যাকটিক্যালি এখনও এই যুগেও এটা এখনও কন্টিনিউ করছে। আমি নিজে চোখে দেখেছি যে জিনের আসর তাড়ানোর জন্য বা প্রেতের আসর তাড়ানোর জন্য চোখের মধ্যে সরিষার তেল দিয়ে চোখ নষ্ট করার এখনও এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। তবে আস্তে আস্তে এগুলো বেড়েছে, আমাদের অ্যাওয়ারনেস বেড়েছে, আস্তে আস্তে সেখান থেকে মানুষ কিছুটা চলে আসার চেষ্টা করছে। এরপরও এখনও যে পরিমাণ আছে তাহা সত্যিকার অর্থেই খুব ভয়াবহ। তবুও আমি মনে করি যে আমাদের এই অ্যাওয়ারনেস, আপনাদের এই প্রোগ্রাম এবং আরও প্রিন্ট মিডিয়া বিভিন্ন লেখা এবং আরও পড়াশোনা করে মানুষ সচেতন হবে এবং সিজোফ্রেনিয়া নামক ভয়াবহ রোগ থেকে চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে আসবে, এটি আমি আশা করি। এবং আমি জানি যে একটা চিকিৎসা করলে এই রোগ অনেকখানি ভালো হওয়া সম্ভব এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাও সম্ভব বলে আমি মনে করি। কি চমৎকারভাবে আমরা জানলাম যে সিজোফ্রেনিয়া বা এই ধরনের পাগল যাকে আমরা একদম স্পেসিফিকভাবে বলি, সিজোফ্রেনিয়া রোগীদেরই হয়তো বা বিশেষায়িত করা হয় পাগল বলে আমাদের সমাজে, তারা উপেক্ষিত। ম্যাম, একটু আপনার কাছে একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই যে আমাদের সমাজে আসলে আত্মহত্যা একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রায় প্রত্যেকেই খেয়াল করি, সামাজিক মাধ্যম জুড়ে বিভিন্ন সময় তথ্যগুলো সামনে চলে আসে যে আজকে আত্মহত্যা করেছে হয়তো বা কোনো একটি এলাকায়, আরেকদিন আরও একটি এলাকায়। এত কেন বেড়েছে এবং কোন কোন রোগগুলো, মানসিক কোন রোগগুলোর কারণে আসলে আত্মহত্যার প্রবণতা বাড়ে? আসলে আত্মহত্যা বেড়েছে ব্যাপারটা এরকম যে দেখেন, আমাদের একটা ডেটা আছে যেটাতে হচ্ছে আমরা প্রতি 40 সেকেন্ডে একজন করে মানুষ আত্মহত্যা করে। এই যে আমি কথা বলে ফেললাম, এর মধ্যেও হয়তো একটি মানুষ আত্মহত্যা কমিট করে ফেলেছে। তো আত্মহত্যার তো মানে কেন করছে বা হচ্ছে সেটি সম্পর্কে যদি আমি বলতে চাই, আমি প্রথমেই বলবো যে অনেক সময় কোনো চাপ বা কোনো ধরনের তার পারিপার্শ্বিক বিরূপ পরিস্থিতি, পারিবারিক কোনো সমস্যা বা যে কোনো একটি স্ট্রেসের কারণে সে করতে পারে। আমরা যেটি গুরুত্ব দেব সেটি হচ্ছে আমাদের মানসিক রোগের কারণে আমরা আত্মহত্যা করার প্রবণতা আসতে পারে বা আত্মহত্যা কমিট করতে পারে। যেমন আগেও আমরা বলেছি ডিপ্রেসিভ ডিসঅর্ডারের সারেক্টি ডেটা দিলেন যে অনেক শতাংশই মানুষ হচ্ছে আপনার আত্মহত্যা করে থাকেন ডিপ্রেশনে। এছাড়াও আমাদের আরও কিছু মানসিক রোগ আছে। একটু আগে সিজোফ্রেনিয়ার কথা হলো, সিজোফ্রেনিয়ার কারণেও হচ্ছে আউট অফ হ্যালুসিনেশন বা দ্য ডেলিউশন থেকে সে আত্মহত্যা করতে পারে। এছাড়া অন্যান্য কিছু রোগ আছে, যেমন হচ্ছে আপনার পার্সোনালিটি ডিসঅর্ডার, এই ধরনের রোগে আত্মহত্যার প্রবণতা আসতে পারে। অন্যান্য মানসিক রোগে ভোগার কারণেও আসতে পারে, যেটি বাইপোলার ডিপ্রেশন আমরা বলে থাকি। বাইপোলার ডিপ্রেশনে আত্মহত্যার তীব্রতাটা অনেক বেশি থাকে এবং ছোটোখাটো মানসিক রোগের কারণেও, যখন অনেক সময় অবসেশন, তারপরে দীর্ঘমেয়াদী কোনো মানসিক রোগ বা হচ্ছে দীর্ঘমেয়াদী শারীরিক রোগ বা ইনকিউরেবল ডিজিজ, টার্মিনাল ইলনেস যেগুলো আমরা ক্যান্সার বা একদম লাস্ট স্টেজ আছে, এই সময় কিন্তু মানুষের আত্মহত্যার চিন্তা বা প্রবণতা আসতে পারে। এবং আত্মহত্যার একটি গুরুতর হচ্ছে, আমাদের আত্মহত্যার ডেটা বলে যে 15 থেকে 29 বছর বয়সী একদম যারা তরুণ জনগোষ্ঠী, তাদের মধ্যে কিন্তু দেখেন আত্মহত্যার রেট অনেক বেশি। আচ্ছা। এবং তাদের মৃত্যুর প্রধান কারণ হচ্ছে আত্মহত্যাকে ধরা হয়, আদার দেন অন্য কারণ ছাড়া আর কি। হ্যাঁ, তার মানে আমরা 15 থেকে 19 তো কিশোর কিশোরী বলতে পারি। একটু এই প্রসঙ্গ ভেদে একটু স্যারের কাছে যাবো যে স্যার, কিশোর কিশোরীদের মধ্যে বর্তমানে আমরা বিভিন্ন ধরনের কিন্তু মানসিক আসক্তি, বিভিন্ন ধরনের জটিলতা খেয়াল করছি। কিশোর গ্যাং, আবার তারা বিভিন্ন ধরনের অ্যাডিকশনের মতো জড়িয়ে যাচ্ছে। আপনি আপনার দৈনন্দিন প্র্যাকটিসে কি ধরনের জটিলতাগুলো পাচ্ছেন এবং অবস্থাটা কীরকম?
কিশোর এই বয়সটা আমরা বলি অ্যাডোসেন্স ক্রাইসিস হয় এই সময় তার আইডেন্টিটি, সে ছোটও না বড়ও না, মাঝামাঝি একটা জায়গায় আটকে থাকে। এই বয়সটাতে সবচেয়ে বড় ধরনের ঝামেলা হয় এবং রবীন্দ্রনাথ ছুটি গল্পে এই বয়সটাকে খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন। উনি নমস্য ব্যক্তি, এই বিষয়ে অবশ্যই খুব ভালো কথা বলেছেন। এই বয়সটা বোঝা আমাদের জন্য, অভিভাবকের জন্য খুবই দরকার, কারণ এই বয়সে অনেকগুলো রোগ তৈরি হয়। শিশু বয়সের কিছু রোগ কথা বলেছে, সেখানে আমাদের ADHD, স্কুল ফোবিয়া এগুলো তৈরি হয়। অ্যাডোসেন্স মধ্যে সবচেয়ে বেশি অসুবিধা হলো, এক নম্বর হলো কন্ডাক্ট ডিসঅর্ডার। আচ্ছা, এই যে তারপরে হলো এই কন্ডাক্ট ডিসঅর্ডার পরে অ্যান্টিসোশাল পার্সোনালিটি ডিসঅর্ডার গিয়ে দাঁড়ায়। আপনি অ্যাডিকশনের কথা বললেন, আগে আমরা জানি মাদক একটা বড় প্রবলেম এবং এইখানে শুরু হয় সবচেয়ে বেশি। মাদক, বিভিন্ন ধরনের মাদক, কিশোর বয়স থেকে আরম্ভ করে অ্যাডাল্টহুড পর্যন্ত এটা কন্টিনিউ করে। এখন এই অ্যাডিকশনের মধ্যে নতুন অ্যাডিকশন যোগ্য হয়েছে, একটা হলো অনলাইন গেমিং অ্যাডিকশন, মানে ইন্টারনেট অ্যাডিকশন এবং সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন। সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন এখান থেকে শুরু হয়। এখন সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন আবাল বুদ্ধ বেনের সবাইকেই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনের মধ্যে ধরেছে। একদমই স্যার, আমরা একদম শেষ প্রান্তে আছি, একটু ইন্টারাপ্ট করবো এই জায়গায় আপনাকে। এই যে কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্যে এত অবনতি, এটাকে কাটিয়ে ওঠার জন্য আমাদের সমাজ, পরিবার এবং প্রত্যেকটি বাবা মা অভিভাবকের আসলে গুরুত্ব দেওয়া কতটুকু জরুরি? চারটা জিনিস খুব জরুরি। প্রথম হলো ফ্যামিলির মধ্যে বন্ডেজ, এক নাম্বার কোহেশন ইন দ্য ফ্যামিলি একক, ফ্যামিলির সবাই মেম্বারদের সঙ্গে কানেকশান, কথা বলার প্রবণতা তৈরি করা। দেখেন সবাই একটা পারিবারিক বৈঠকে বসে সবাই মোবাইল নিয়ে বসে আছে এবং অ্যাপস দেখছে। এটা না করে ওই সময়টা কথা বলা, আচ্ছা তারপরে কিছু গেম তৈরি করা, খেলা, যেমন সত্যিকার অর্থে ফিজিক্যালি অ্যাওয়ারনেস খেলা, ভার্চুয়ালি খেলা না, সবাই খেলা, সামাজিক কানেকশন তৈরি করা, আনন্দ ভ্রমণ করা, বিভিন্ন উৎসবে সবাইকে একসঙ্গে পার্টিসিপেট করা, এইটা সবচেয়ে জরুরি এবং এখানে অভিভাবকের দায়িত্ব সবচেয়ে বেশি। এই ক্ষেত্রে আমরা এই কাজ করলে শিশু কিশোররা সমাজের প্রতি, পরিবারের প্রতি মনোযোগ হবে এবং তারা এসব অ্যাডিকশন থেকে দূরে থাকবে বলে আমি মনে করি। নিশ্চয়ই, একদম শেষ প্রান্তে চলে এসেছি, যেহেতু আজকে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। ম্যাম, স্যার খুবই চমৎকারভাবে বলছিলেন। আপনার কাছে শেষ সময়ে একদম ছোট্ট করে জানবো যে মানসিক স্বাস্থ্যের উন্নতি সাধন করার জন্য বা আমরা এই অবস্থাটাকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি? আমরা সচেতনতা বৃদ্ধি করব এবং আমরা নিজেরাও মানসিক স্বাস্থ্যের যত্ন নিব এবং অন্যকেও আমরা বলবো যে মানসিক স্বাস্থ্যের যত্ন সম্পর্কে সচেতন হওয়ার জন্য। নিশ্চয়ই স্যার, একদম শেষ প্রান্তে আপনার কিছু বলার আছে? একটাই কথা বলবো, চারটা জিনিস খুব, একটা হলো ফিজিক্যাল হেলথ ভালো রাখার জন্য আমরা স্বাস্থ্যসম্মত খাবার খাবো, এক্সারসাইজ করব, পর্যাপ্ত পরিমাণ ঘুমাবো, সোশ্যাল কানেকশন বাড়াবো, ফ্যামিলির মধ্যে বন্ডেজ বাড়াবো এবং সবার দেশ এবং জাতির কল্যাণের জন্য নিজেকে এগিয়ে আসবো। একদম শেষ প্রান্তে স্যার দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে উপকৃত করবার জন্য। আপনাদেরও ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন আমরা নিজেদের মানসিক স্বাস্থ্য উন্নতি করবার লক্ষ্যে একটুখানি সচেতন হই। এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি ডাক্তার অর্থী আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সাথেই থাকুন।